নমস্কার। আজকের গল্প খোয়াবে ফেরা। আজ ইতির সম্মাননা অনুষ্ঠান। ওর এযাবৎ কাব্যকৃতিকে সম্মাননা প্রদান করছে একটি পত্রিকা। ইতির কবিতা ছাপা হয় তাতে, পাঠকেরা ভালোই সাড়া দেয়। পত্রিকার বিপণনেই এটা ধরা পড়েছে। ইতির কবিতা যে দেহবাদী এটা ইতি নিজেই স্বীকার করে। নারী শরীরের জটিল বাঁকে কন্দরে ও কবিতাকে পৌঁছে দেয়। কবিতার পড়তে পড়তে আশ্চর্য সব শব্দবন্ধ গেঁথে দেয় ইতি। যেমন উড়ুমুলের গহীন অন্ধকার, স্তনের নিচের হিমশীতল নির্জনতা, অথবা এক জনপ্রিয় কবিতার লাইন, আমার বুকের ঝুল বারান্দায় তোমার নিমন্ত্রণ রইল, এসো। পাঠক খুব খায় এইসব শব্দ, চেটেপুটে খায়। ভর দুপুরে ছাদের নির্জন কোণে কদবেলের আচার খাওয়ার মতো টকাস টকাস সুখ শব্দ ওঠে জীব ও তালুর বন্ধুতায়। পত্রিকার বিপণনকর্তারা এটা বিলক্ষণ জানে, আর জানে বলেই এই কবিকে প্রমোট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। পুরস্কার তারই অঙ্গ। রেখচিত্রে কবি ইতি বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই বিক্রি ঊর্ধ্বমুখী থাকবে, বেস্ট সেলার থাকবে সপ্তাহের পর সপ্তাহ, বাণিজ্যটা ভালো হবে। ইতির কবিতা কতটা কবিতা হয়ে উঠল, কতটা উঠল না, এ নিয়ে পত্রিকা কর্তৃপক্ষে তেমন মাথা ব্যথা নেই। ইতি এসব বোঝে, তাই ইতির কষ্ট। স্বপ্নের কবিতা না লিখতে পারার কষ্ট। মঞ্চে বসে ইতি দর্শক শ্রোতাদের আসনের দিকে তাকায়, সবাই তার দিকে তাকিয়ে। সে যে স্বাস্থ্যবতী যুবতী তা সে নিজেই জানে, কিন্তু এত মানুষকে সে কি তার ঝুল বারান্দায় ঠাঁই দিতে পারবে? ভাবতে গিয়ে ইতি নিজেই আঁতকে ওঠে এবং মনের ঠোঁটে মুচকি হাসি গড়ে তোলে। যেন এক ধরনের আত্মকৌতুকে বিভোর থাকতে চায় ইতি এই মুহূর্তে। সেই কারণে বাহ্যত ঠোঁটেও তার মুচকি হাসি ঝুলে থাকে। দুগালে টোল পড়ে। মানসিকভাবে বিপন্ন হয়েও আজকের সেলিব্রিটি হিসাবে মুখে যে একটা হাসির প্রচার টাঙাতেই হবে, এটা ইতি বোঝে। কেননা বিভিন্ন টিভি ক্যামেরা এবং পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত রয়েছে। তবু কেমন যেন চোখ তার উধাও হয়ে যায় সভাগৃহ থেকে। মাথার ওপর এঁটে বসা সাদা চৌকো লাইটগুলোকে কেমন যেন সাদা বরফের চাই মনে হতে থাকে। সেই শৈত্যেই হয়তো রক্তেও হিম নামে, যা কিনা নার্ভাস হওয়ার হিমশীতল অবস্থার সঙ্গে তুলনীয়। যদিও এই শৈত্য সাময়িক, কেননা বিশিষ্ট বক্তারা তার কবিতা নিয়ে মুখরোচক আলোচনা করে যাচ্ছে মঞ্চের একপাশে। এমনই এক বক্তার কথা কানে এলো ইতির। ইতির কবিতা রক্ত মাংসের, পড়তে ভালো লাগে। ওর কবিতা পাঠককে আদিম অনুভূতিতে পৌঁছে দেয়। এইসব উষ্ণ বাচনিকে তার শৈত্য উবে যায়। উনুনের ওপর বসানো চাটুর মতো মনের তলটা গরম হয়ে ওঠে। হয়তো এই কথাগুলো থেকে একটা জুৎসই আইডিয়া পেয়ে গেল সে। পরবর্তী কবিতার একটি কল্পচিত্র। একদল নারী পুরুষ তার কবিতা পড়ছে, নাচছে, হুল্লোড় করছে, মজা করছে। রিপুর সঙ্গে হাত ধরাধরি করে তারা বৃত্ত রচনা করছে। বৃত্তের মাঝে জ্বলছে আগুন। আগুনের শিখার নেচে ওঠা আলো তাদের মুখগুলোতে আলো আঁধার সৃষ্টি করছে। আশ্চর্য, মানুষগুলো আস্তে আস্তে আদমি হয়ে পড়ছে। তারপর প্রাগৈতিহাসিক মানুষ, ক্রমে বানর, সরীসৃপ, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অথবা কোনো এককোষী প্রাণী। একসময় বাংলা সাহিত্যে দেহবাদী কবি হিসাবে মোহিতলাল মজুমদারকেই ধরা হতো। রবীন্দ্রনাথও একসময় দেহবাদী ছিলেন, বিশেষত কোরীয় কোমলের যুগে। দেহবাদী মহিলা কবি বাংলা সাহিত্যে বিশেষ নেই, সেই হিসাবে ইতি অগ্রগণ্য। এসব এক বক্তার বক্তব্য ইতির কানে আসছে। ইতির কবিতার প্রচারের স্বার্থে বক্তাটি এসব কথা বললেও ইতি নিজে জানে মোহিতলাল বা রবীন্দ্রনাথের সঙ্গে তার নাম উচ্চারণটাই একটা অপরাধ। ইতি নিজেকে এভাবে অপরাধী করতে চায় না, শুধু কবিতা লিখে করে খেতে চেয়েছে সে। যশ প্রতিপত্তি সব তার চাই, তাই সে ভেবেচিন্তেই এই পথ বেঁচেছে। কিন্তু আজ সাফল্যের প্রায় চূড়ায় উঠেও একটা অপ্রাপ্তি তাকে কষ্টে রাখছে। ইতি দর্শক আসনের দিকে তাকায়, চমকে ওঠে।
সমীরণ দা না? কবি সমীরণ রায় দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন, তা প্রায় 30 বছর। লিটল ম্যাগাজিনে বেশি লেখেন তিনি, এছাড়া দু একটি বড় প্রগতিশীল পত্রিকায়। বাণিজ্যিক পত্রিকাগুলো চিরদিনই তার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছে। সমীরণদার বিশ্বাস ওইসব বুর্জোয়া পত্রিকায় তার বিপ্লবাত্মক কবিতা ছাপা হবে না কোনো দিন। অথচ এই নিয়ে তার বিশেষ আক্ষেপ ছিল না। কবিতা নিয়ে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। কবি খ্যাতির ইঁদুর দৌড়ে তিনি থাকতে চাননি। অনির্দেশ্য এক বিপ্লবের আশায় তিনি দিন গুনতেন। বিপ্লব সফল হলেই তার শান্তি, পরম প্রাপ্তি। মনে আছে ইতির এই সমীরণদার পত্রিকা খোয়াবে তার প্রথম কবিতা ছাপা হয়েছিল। তখন কতই বা বয়স তার, 14 কি 15। ইতির বেশ মনে আছে কবিতাটার নাম ছিল বয়ঃসন্ধি। বালিকা থেকে একটি মেয়ে ক্রমে ক্রমে পূর্ণাঙ্গ নারী হয়ে উঠছে শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে, এই ছিল কবিতার বিষয়। ইতি এখন বোঝে কবিতা হিসাবে সেটা ছিল নেহাতি কাঁচা, তবে বিষয়টি গম্ভীর এবং চিরায়ত বলে সমীরণদা চেপেছিলেন কবিতাটি। মুখে বলেছিলেন পাকা মেয়ে। ইতিও ওটাকে তার মুদ্রিত কবিতার প্রথম শংসাপত্র হিসেবে মেনে নিয়েছিল। সেই সময় ইতি চাইতো সমীরণদার মতো কবিতা লিখতে, পারত না। সমীরণদা ইতিকে বলতো, আগে কবিতাটা লিখতে শেখো, তারপর বিষয় বাজবে। ইতি এক একটা করে কবিতা লিখে আনতো, আর সমীরণদা বলতো, এটা না হলেও পরেরটা নিশ্চয়ই কবিতা হবে। ইতির জেদ চেপে গিয়েছিল তখন। ওই না হয়ে ওঠা কবিতাটা নিয়েই একদিন সে বাণিজ্য সফল পত্রিকার সম্পাদকের সঙ্গে দেখা করেছিল। তখন ইতি বাংলা অনার্সের ছাত্রী। ইতির মনে আছে বেশ, সম্পাদক মশাই ইতির কবিতার শরীর না দেখে তার শরীরের প্রতি মনোযোগী হয়েছিল। ইতি খানিকটা লজ্জা পেয়ে সালোয়ার কামিজের ওড়নাটা বুকের ওপর টেনে আব্রু রক্ষা করেছিল। তাতে সম্পাদক মশাই একটু বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে কবিতাটি দেখে বলেছিল, এসব বিপ্লবের কবিতা এখানে চলবে না। তারপর ইতির দিকে চেয়ে বলেছিল, এত রূপ তোমার, রূপের কবিতা লিখতে পারো না? যৌবনের? ইতি নতমুখে ঘাড় নেড়ে বলেছিল, পারি। তারপর আর থামতে হয়নি ইতিকে। একের পর এক নারীর রূপ নিয়ে, যৌবন নিয়ে কবিতা লিখে গেছে। সমীরণদাকে আর সেই সব কবিতা দেখাতে সাহস হয়নি, ভয়ে, কিছুটা অভিমানে। তারপর থেকে আর খোয়াবে কবিতা পাঠানো হয়নি। ইতির কবি খ্যাতির এক একটা সিঁড়ি বাইবার কালে সমীরণদার কথা তেমন আর মনেই পড়েনি তার। অনেক দিন পর, অনেক বছর পর তার ঝুলবারান্দা কবিতাটা একটা বহুল পত্রিকায় প্রকাশিত হওয়ার পর একদিন তার সেলুলার ফোনে সমীরণদার গলা শোনা গেল, সেই জলদ গম্ভীর গলা। হ্যালো ইতি, আমি সমীরণদা। হ্যাঁ, খোয়াবের। ওটা বন্ধ হয়ে গেছে অনেকদিন। তোমার ঝুলবারান্দা পড়ে তোমায় খুব দেখতে ইচ্ছে করছে। সমীরণদার ফোন পেয়ে ইতি অবাক হয়েছিল। ঝুলবারান্দার মতো কবিতা সম্পর্কে সমীরণদার উচ্ছ্বাস থাকাটাই তো খুব স্বাভাবিক নয়। সেই কারণে দীর্ঘদিন তার সঙ্গে সমীরণদার কোনো যোগাযোগ ছিল না। তাই সমীরণদা তার সেলফোনের নাম্বারটাই বা কোথায় পেল? তবে রানাঘাটে সমীরণদার পাড়াতেই থাকে ইতির বন্ধু মনীষা। সল্ট লেকে চলে এলেও মনীষার সঙ্গে এখনও তার যোগ আছে। দেখা সাক্ষাৎ কমই হয়, তবে মনীষা প্রায়ই ফোন করে ইতিকে। হয়তো সমীরণদা মনীষার থেকে তার সেলফোনের নাম্বার নিয়ে থাকবে, কিন্তু তার মত ও পথ তো সমীরণদার মত ও পথ নয়। তবে কি সমীরণদা পাল্টে গেছে তীব্র হতাশায়? আর কি সমীরণদা বিপ্লবের কবিতা লেখেন না? এসব ভাবনার পাশাপাশি এক ধরনের লজ্জাও ইতিকে গ্রাস করলো। বয়ঃসন্ধির সময় বাড়ির পুরুষ অভিভাবকদের চোখের সামনে অন্তর্বাস মেলে রাখতে তার যেমন লজ্জা করত, তেমন সমীরণদা যেন তার তেমন কবিতার পুরুষ অভিভাবক। দেহবাদী কবিতা সমীরণদার গোচরে আসায় তাই তির লজ্জা। অথচ স্বদেশ পত্রিকার কবি সুনির্মল দা, সাহিত্য পরিচয় পত্রিকার কবি অমিত দা, যে কিনা ইতির পেলব হাতে হাত বুলোয়, লুকোনো জিভে নাল ঝরে ইতির শরীর চাটবার জন্য, তাদের কাছে তো এমন লজ্জা হয়নি। বরং ক্রমে ইতি তাদের আশকারা দিত, প্রশ্রয় দিত। নরম ভিজে ঠোঁটের আবদারে, গভীর চোখের ইঙ্গিতে বলতো, আমার কবিতাটা কবে যাচ্ছে? এই তো আগামী সংখ্যাতে। বেশ লিখেছ, বেশ হাত তোমার, নরম নরম। আক্ষরিক অর্থেই ইতির হাতে হাত বুলোতে বুলোতে বলতো অমিতদা,
যদিও ইতি এসব অছিলা বুঝে শুনে এটা করত। প্রতিষ্ঠা পাওয়ার লড়াইয়ে শরীরটা তার সশস্ত্র হয়ে উঠত। কামকলার গোলাবারুদের ঠাসা এক একটি ক্ষেপণাস্ত্র যেন সম্পাদক বিধ্বংসী। কিন্তু সমীরন্দা তো তেমন নয়, অন্তত তেমন ছিল না। একদিন তার হাতের কাছে ঝুলতে থাকা সুপক্ষ ডালিম ফলকে সে ছুঁয়েও দেখেনি। একজন ব্রহ্মচারীর মতো শুধুই তার ইষ্টকে খুঁজে ফিরেছে। কিন্তু আজ তবে সমীরন্দা এখানে কেন, এই জলসায়? সে নিজেও আমন্ত্রণ করেনি তাকে। এখন বয়স হয়েছে, উচ্ছ্বাসটা কমেছে আগের থেকে। তাছাড়া তার কবি খ্যাতিও হয়তো তাকে কিছুটা অহংকারী করে তুলেছে। আর এই অহংকে আপাত নির্লিপ্তির মোড়কে পরিবেশন করাটা তার এখন প্রায় অভ্যাস হয়ে উঠেছে। তার ইচ্ছে করছে তার প্রথম জীবনের কবিতার শিক্ষককে তার সম্মাননার মঞ্চে হাত ধরে তুলে এনে বসাতে। সমীরন্দারও কি তেমন ইচ্ছে করছে তার হাতের নরম স্পর্শ পেতে? ওই তো গোমদারির অরণ্যের মধ্যে আঁখি সরোবরের ছায়ায় তেমনই আকাঙ্ক্ষা খেলা করে, তীর কাঁপে। মঞ্চের ওপর কিছুটা দূরত্বে বসেও ইতি তা স্পষ্ট দেখতে পেল। এমন নিরুচ্চার কাব্যিক চাওয়াতে ধরা দিতেও ভালো লাগে। সুনির্মলদা বা অমিতদা মতো আঠালো গদ্যের নির্লজ্জ কামনা নয়। কিন্তু এই যাচনা সমীরন্দার চোখে সে আজই প্রথম দেখছে। তার কাছে একসময় কতই না কাঙ্ক্ষিত ছিল, এটা পাইনি। ঔদাসীন্যে, নির্লিপ্তির অধ্যবসায়ে, কঠোর রাজনৈতিক কর্তব্যপরায়ণতায় সে তখন বিভোর ছিল, আত্মতৃপ্ত ছিল। কবি হতে চাওয়া এক কিশোরীর দিকে তাকাতে, তাকে বুঝতে তার ভারী বয়েই গিয়েছিল। কিন্তু আজ তো তার সমীরন্দার ডাকে সাড়া দেওয়া সম্ভবপর নয়। এ কথা ভেবে ইতির ঈষৎ যেন প্রতিহিংসা পরায়ণতা জ্বলে উঠল। উদ্যোক্তারা নিশ্চয়ই এক অখ্যাত ব্যক্তিকে মঞ্চে তুলে আনতে অনুমতি দেবেন না। মঞ্চে বাংলা সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিরা উপবিষ্ট আছেন। অবশ্যই আজ সেও বিশিষ্ট কবি। একথা ভাবতে ইতির খুব ভালো লাগলো। ঘাড় আর গলায় জমে ওঠা অতিরিক্ত মেদ সুখী গলাফুলি পায়রাদের মতো সুখে খেলে বেড়াতে লাগলো। বকবক বাকুম, বকবক বাকুম। মুখেও তার অনুরূপ সুখের ছায়াপাত ঘটছে। প্রসাদন বিন্যস্ত চঞ্চুতে আলোর প্রতিফলন চিকচিক করে ওঠে। এ সবই কি সমীরন্দাকে বুঝিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট নয় যে তার সঙ্গে সমীরন্দার সামাজিক অবস্থানগত পার্থক্যটা আজ কোথায়? সচেতন দরিদ্র মানুষেরা আবার অহংকারী হয়, সর্বহারাদের থাকে দারিদ্র্যের অহংকার। সমীরন্দা আবার সর্বহারাদের সাংস্কৃতিক প্রতিনিধি, কবি। ফলত তার দারিদ্র্যের অহংকারটাও প্রথম থেকে বেশ উঁচু পর্দায় বাঁধা। কিন্তু আজ তবে এখানে কেন, এই বুর্জোয়া মেহফিলে? এ শিবিরে ভিড়তে চায় নাকি? কিন্তু সমীরন্দা, আমি নিজেই যে ক্লান্ত। বাইরের ক্যারিশমা দেখে ভেবো না যেন মনের তৃপ্তির জায়গাটা তেমনই উজ্জ্বল। ভীষণ দিন, ভীষণ অন্ধকার। এখানে এসো না, বরং তুমি আবার খোয়াব বার করো। কথা দিচ্ছি, খোয়াবে আমি আবার কবিতা লিখব। এতদিন যা লিখে উঠতে পারিনি তাই। বিশ্বাস করো, খোয়াব থেকে 1 পয়সাও নেব না কবিতা লিখে। একটা ঘোরের মধ্যে সময়টা কেটে গেল। সম্মাননার উত্তরে ইতি তার প্রতিভাষণ দিল বটে, কিন্তু কি যে বলল তা তার নিজের কানেই ঢুকলো না। ইতি শুধু লক্ষ্য করছিল পেছন দিকে সারিতে বসে থাকা সমীরন্দাকে। পড়া বলতে না পারার অপরাধে স্কুলে কানমলা দেওয়া শিক্ষিকার সামনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডিগ্রি নিতে গিয়ে যেমন অস্বস্তি হয়, ইতিরও তেমন হচ্ছিল। উদ্যোক্তাদের তরফে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর সে আর দাঁড়ায়নি। মঞ্চ থেকে ভিড় ঠেলে নেমে এসে পেছনের সারির দিকে এগিয়ে আসে সমীরন্দার সঙ্গে দেখা করার জন্য। এই সভাগৃহটি এমন যে পেছনের সারির শ্রোতারাই গেট দিয়ে আগে বেরুবার সুযোগ পেয়ে যায়। এই সভাগৃহের আলাদা কোনো গ্রিন রুম নেই, একটাই দরজা। ফলে ভিড় ঠেলে বেরুতে ইতি সমীরন্দাকে আর দেখতে পেল না। পিছনে গুণমুগ্ধরা কেউ ইতির স্পর্শ পেতে চাইল, কেউ প্রতিভাষণের তারিফ করতে লাগলো। ইতি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সভাগৃহ থেকে বেরিয়ে দ্রুত রাস্তায় নেমে এলো। নমস্কার, এই গল্পটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার এই চ্যানেলটা একজন গল্পকারের চ্যানেল।
সুতরাং আপনাদের অনুরোধ করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি।